আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেটির নাম শুনলেই গ্রামের মানুষ অন্ধকার নামার পর পথ বদলে দেয়। রায়চৌধুরীর পরিত্যক্ত জমিদার বাড়ি। বলা হয় এই বাড়ির দেয়ালের ভেতর এখনও আটকে আছে এক মা আর তার ছোট্ট মেয়ের আত্মচিৎকার, আর রাত নামলেই ছায়ারা ঘুরে বেড়ায় অদেখা চোখে। সেই বাড়িতে আমরা কাটিয়েছি এক রাত, আর যা দেখেছি তা কোনো ক্যামেরা, কোনো আলো, কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ দেখবেন সেই রাতের প্রতিটি শ্বাসরুদ্ধ মুহূর্ত। প্রস্তুত থাকুন, কারণ ছায়া এখনও জেগে আছে। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। আকাশে লালচে আলো, গ্রামের পথ ধরে ছুটে চলা আমার বাইকার পাশে বসা আমার ক্যামেরাম্যান রাহাত। রাহাত বলল, ভাই, সত্যি বলতে মন একটু কাঁপছে। আমি হেসে ফেললাম। রাতে জমিদার বাড়িতে শ্যুট করব, ভয় তো একটু লাগবেই। সে মাথা নাড়ল, কিন্তু গল্পগুলো শুনেছেন তো, এখানে নাকি রাতে আওয়াজ শোনা যায়, আর কেউ কেউ দেখেছে জানালায় সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে থাকে। আমি কথা গম্ভীর করলাম, গল্প হোক বা সত্য, আজ সব ক্যামেরাবন্দি হবে। গ্রামের পথ শেষ হতে না হতেই গাছপালার পরিমাণ বেড়ে গেল। আকাশ অন্ধকার হয়ে এল, চারদিকে নির্জনতা ছড়াতে লাগল। তারপর আমরা দেখলাম দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি। ভাঙা দরজা, ছাদের অর্ধেক নেই, দেয়ালের রং উঠে গেছে, আর সেই বাড়িকে ঘিরে দাঁড়িয়ে আছে বিশাল বটগাছ, যেন কাউকে জড়িয়ে ধরে টেনে নেবে। চারপাশে বাতাস এমনভাবে বইছিল যেন কেউ কানে কানে ফিসফিস করছে। আমি ক্যামেরা অন করলাম এবং বলতে শুরু করলাম, বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি 1867 সালে নির্মিত, পরিত্যক্ত রায়চৌধুরী জমিদার বাড়ির সামনে। এখানেই নাকি আজও ঘটে অদ্ভুত ঘটনাবলী। দেখাই যাক আজ রাতে আমাদের কি অভিজ্ঞতা হয়। ভিতরে ঢোকার আগে লোহার দরজাটা ঠেলে দেখি, কর কর ক্রিক, ওই শব্দেই শরীর শিরশির করে উঠল। অন্দরমহল যেন একটি বিশাল গোলকধাঁধা। এক কোণায় ভাঙা পালঙ্ক, আরেক কোণায় ধুলোয় ঢাকা আয়না, দেয়ালে বিবর্ণ ছবি, যেন সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। রাহাত ফিসফিস করে বলল, ভাই, মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। আমি যখন মজা করে বলতে যাচ্ছিলাম যে এমনটা ভাবলে শুটিং করতে পারবি না, তখনই দূরে কোথাও খটাস করে কিছু একটা পড়ল। আমরা দুজনই থমকে গেলাম। টর্চের আলো ফেলে দেখলাম কিছু নেই, কিন্তু শব্দটা খুব স্পষ্ট ছিল। আমি বললাম, চলো ভিতরে আরও এগিয়ে দেখি। দোতলায় উঠতেই বাড়ির করিডোরের শেষ প্রান্তে একটি রুম পেলাম। তার দরজা অস্বাভাবিকভাবে আধখোলা। সেখানে ছিল জমিদারের পুরনো নথি, চিঠি, কাঠের বাক্স, সব ধুলোয় ঢাকা। রাহাত একটা পুরনো ডায়েরি তুলে নিল। আমি ডায়েরির পাতার হলদে লেখা পড়তে লাগলাম। 1899 আশ্বিন। আমার মেয়ের কাশি থামছে না, চিকিৎসা কিছুতেই কাজে আসছে না। মন্দিরের পূজারী বলেছে বাড়িতে অশুভ ছায়া ঢুকেছে। পৃষ্ঠা উল্টাতেই লেখা, আজ রাতে আবার সেই করুণ কান্নার শব্দ শুনলাম। মনে হচ্ছে ছায়া আমার মেয়ের প্রাণ নিয়েই শান্ত হবে। রাহাত ফিসফিস করল, এরপর কি হলো? আরেক পৃষ্ঠা উল্টাতেই দেখি লেখা, 23 কার্তিক। মেয়েটা নেই, পুরো বাড়িতে শুধু তার হাসির প্রতিধ্বনি। আমি গলা শুকিয়ে গেল। ঠিক তখনই যে রুমটায় আমরা দাঁড়িয়ে আছি, সেই রুমের দরজা নিজের থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কোনো বাতাস নেই, কোনো চাপ নেই, তবু দরজাটা বন্ধ হয়ে গেল ঢাস করে। রাহাত তো ভয়ে ফোন ফেলে দিল। আমি দরজার কাছে গিয়ে খুলতে গেলাম। দরজার হাতল ছুঁতেই আমার শরীর কেমন ঠান্ডা হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে হাত রেখে বলছে, না, বেরোবে না। কিছুক্ষণ পর দরজা খুলল, কিন্তু কিভাবে খুলল তা আমরা কেউই বুঝে উঠতে পারলাম না। রাত তখন প্রায় 10:30। আমরা পুরো বাড়ি শ্যুট করতে করতে সিঁড়ির নিচে এসে দাঁড়ালাম। সেখানে একটি অদ্ভুত ছায়া দেখলাম। প্রথমে মনে হয় অন্ধকার, কিন্তু না, ছায়াটা যেন মানুষের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু মাথা নেই। রাহাত চিৎকার করে বলল, ভাই, ওটা নড়ছে। টর্চের আলো ফেলতেই ছায়াটা সরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি ভয়ে কথা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু ন্যারেশন রেকর্ড করছি, তাই গলায় জোর এনে বললাম, বন্ধুরা, আমরা স্পষ্ট একটি ছায়া দেখলাম। অবাক করা ব্যাপার, ক্যামেরায় কিছুই দেখা গেল না, কিন্তু আমরা দুজনই দেখেছি। বাড়ির পশ্চিম দিকের একটি ঘরে ঢুকতেই হালকা সাদা সুগন্ধ ভেসে এল, পুরনো আতর বা মল্লিকা ফুলের মতো। কিন্তু এই বাড়িতে ফুল কেন থাকবে? রুমের কোণায় লুকানো একটি দরজা পেলাম।
মনে হচ্ছে আগে কেউ এই ঘরটা লুকিয়ে রেখেছিল। দরজাটা খুলে দেখলাম ভেতরে একটি বড় আয়না আর কাঠের দোলনা চেয়ার। দোলনাটা ধীরে ধীরে দুলছে, কিন্তু ঘরে বাতাস নেই। আমি ক্যামেরা চালিয়ে বললাম, এই জায়গাটায় একসময় নাকি জমিদারের স্ত্রী বসতেন। তার মৃত্যু হয়েছিল অত্যন্ত রহস্যজনকভাবে। ঠিক তখনই আয়নায় ঝলক মেরে কিছু একটা দেখা গেল। সাদা শাড়ি, লম্বা চুল, মুখ ঢাকা। আমি পিছনে তাকালাম, পিছনে কেউ নেই। আয়না দেখে আমার গলা শুকিয়ে গেল। আমি আবার তাকালাম, আয়নায় কিছু নেই। রাহাত বলল, ভাই আমরা এখান থেকে বের হই। কিন্তু আমি তখনও শুটিং চালিয়ে গেলাম। আমরা সিদ্ধান্ত নিলাম রাত 2টা থেকে 3টা পর্যন্ত অন্দরমহলেও থাকব, কারণ বহু পুরনো কাহিনীতে বলা আছে এই সময় বাড়িটি নাকি সবচেয়ে সক্রিয় থাকে। আমরা বাড়ির কেন্দ্রে ত্রিপট বসিয়ে নিজেরা দুই দিকে অপেক্ষা করছি। রাহাত বলল, ভাই চুপ থাকুন, মনে হচ্ছে। ঠিক তখনই ক্যামেরার সামনে দিয়ে সাদা কুয়াশার মতো কিছু একটা চলে গেল। আমি দৌড়ে ক্যামেরার কাছে গেলাম। কেউ নেই, কুয়াশা নেই, কিন্তু ক্যামেরায় খুব স্পষ্ট দেখা গেছে একটি সাদা ধূসর অবয়ব। আমি বললাম, বন্ধুরা আমরা কিছু একটা রেকর্ড করেছি। কিন্তু সেই মুহূর্তেই ধাম, দোতলা থেকে একটি ভারী শব্দ। আমরা উপরে উঠতেই দেখি রুমের ভেতর থেকে কান্নার শব্দ আসছে। একটি ছোট মেয়ের কান্না, মা মা। রাহাত তো ভয়ে জমে গেছে। আমি টর্চের আলো ধরতেই দেখি ঘরের কোনায় একটি ছোট পুতুল, চাকচিকে মুখ, ভাঙা চোখ। হঠাৎ সেই পুতুলটা নিজে নিজে ঘুরে তাকালো আমাদের দিকে। রাহাত চিৎকার করে দৌড়ে পালালো। আমি পিছিয়ে এলাম কিন্তু দৌড়ালাম না। আমি তখনও রেকর্ড করছি। ঘরটা অন্ধকারে ডুবে গেল, টর্চের আলো নিভে গেল। মাঝরাতের নিস্তব্ধতার মধ্যে শুনতে পেলাম টিপ টিপ, কেউ হাঁটছে। হাঁটার শব্দ আমার দিকে আসছে। আমি টর্চ জ্বালাতে গিয়ে হাত কাঁপিয়ে ফেললাম। টর্চ জ্বলে উঠতেই দেখি সামনেই দাঁড়িয়ে একটি মহিলা, সাদা শাড়ি, চুল মুখ ঢেকে আছে, শরীর পুরো ভিজে যেন নদী থেকে উঠে এসেছে। আর তার চোখ নেই, দুটো খালি কালো গর্ত, সেগুলো দিয়েই যেন আমাকে দেখে যাচ্ছে। তিনি ধীরে ধীরে বললেন, আমার মেয়েকে দেখেছ? আমার ভেতরটা জমে গেল। আমি পিছিয়ে গেলাম, কিন্তু দরজা বন্ধ। তিনি আরো কাছে আসছিলেন। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। ঠিক তখনই রাহাত ফিরে এল। সে দরজাটা খুলে আমাকে টেনে বাইরে বের করল। আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে দৌড়ে বাড়ির বাইরে এসে পড়লাম। হাঁপাতে হাঁপাতে দাঁড়াতেই দেখি বাড়ির উঁচু জানালায় সাদা শাড়ির সেই মহিলাটি আমাদের দিকে তাকিয়ে আছে। হাওয়া বইছিল না, কিন্তু তার চুল দুলছিল, যেন রাগে, যন্ত্রণায়, প্রতিশোধে। আমরা আর এক মুহূর্তও থামিনি। সরাসরি বাইকে উঠে